ইতিহাসের পাতায় নাম তুললেন ত্রিপুরার বাঙালি অস্মিতা দে। প্রথম ভারতীয় হিসেবে জুডোয় জিতলেন সোনা। 23 বছরের জুডোকা শুক্রবার ফাইনালে হারিয়েছেন কানাডার হেইডি কোয়াচকে। কিছুদিন পরেই হর্ষ সিংও ফাইনালে জেতেন। ফলে একই দিনে পরপর দুই জুডোকা সোনা জিতলেন। এ নিয়ে পঞ্চম সোনা এলো ভারতের ঘরে। এদিন আরও এক জুডোকা সহ আরও 6 ক্রীড়াবিদের পদক নিশ্চিত হয়েছে। बहुत अच्छा लग रहा है सर। ये मेरा पहला कॉमनवेल्थ गेम्स है और इसमें मैंने गोल्ड मेडल जीती हूँ और मैं बहुत ही खुश हूँ सर आज के दिन। लेकिन पुलिस सोना लाने के लिए पकड़ दिया, सोना लेके जा रही है। जी सर, मेरे लिए ये मेडल मेरे देश के लिए और मेरे पुलिस के लिए, मेरे स्टेट के लिए बहुत ही ज़रूरी था सर, और मेरे लिए सबके लिए। मैडम इसको डेडिकेट करोगे आप अपना ये? मेरे कोच और मेरे सीनियर को। ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ। দায়িত্ব ছিল জঙ্গি মডিউলের রিক্রুটমেন্টের। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের গতিবিধি থেকে তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ, বিভিন্ন জায়গায় রেকি করা, এরকমই দায়িত্ব ছিল ধৃত জঙ্গির ওপরে। কোথায় সেই তথ্য পাঠানো হয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। কেতা দুরস্ত চেহারা, শরীর ফিট রাখতে নিয়মিত জিম, পরনে থাকতো টি শার্ট, ট্রাউজার্স, পায়ে দামি জুতো, হাতে দামি ঘড়ি। এক ঝলক দেখে বোঝার জো নেই এই ব্যক্তি জঙ্গি। কখনো পরিচয় দিত আইটি কর্মী হিসেবে, কখনো অধ্যাপক হিসেবে, কিন্তু এসটিএফ গ্রেপ্তার করার পর জানা গেল এই শামীম মণ্ডল আসলে কুখ্যাত জঙ্গি। তারপর থেকে ধৃত জঙ্গির সম্পর্কে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এসটিএফ সূত্রে খবর, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেলের পাশাপাশি একাধিক সিক্রেট অ্যাপে পাকিস্তানে যোগাযোগ করত এই জঙ্গি। যোগ ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে। পাকিস্তানি জঙ্গি শাহজাদ ভাটের ঘনিষ্ঠ ধৃত এই শামীম মণ্ডল। হতে পারে কাঠমান্ডু ভায়া কাঠমান্ডু, হতে পারে ভায়া বাংলাদেশ, হতে পারে ভায়া দুবাই অ্যান্ড অল দোজ থিংস। ও কিন্তু এখান থেকে করবে না। সোশ্যাল মিডিয়াতে কিভাবে ব্যবহার করে বা কমিউনিকেট কিভাবে, প্রত্যেকের কোড আছে, তোমার রয়েছে, সেইভাবে তারা করে। আর সেকেন্ডলি যেটা, এই যে বর্ধমানের এখানে তো কমিউনিকেট করার দরকার নেই যদি তার বাড়ির পাশের লোকেরাও হয়ে থাকে। এখানে আমাদের দেখতে হবে যে খালি আজকে মণ্ডল এসছে বলে আমরা খুব করছি তা নয়। আমরা মণ্ডল সঙ্গে আর কারা আছে সেইটার পেছনে আমরা লেগে থাকা দরকার। এসটিএফ সূত্রে খবর, জঙ্গি মডিউলের রিক্রুট করা এ রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের গতিবিধি ও তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ, একাধিক এলাকায় রেকি করার মতো কাজ করত এই শামীম। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবহার করে এরা নানান রকম ভাবে রেকি করাচ্ছে এবং ছোট ছোট টার্গেট করাচ্ছে এবং বড় টার্গেটের দিকে ট্রেনিং করিয়ে নিয়ে যাচ্ছে। সমস্তটা ঘটছে ইন্টারনেটের মাধ্যমে। এবং এটা এই টেররিস্টরা ভারতবর্ষের পপুলেশনকে ব্যবহার করছে, ভারতবর্ষের বেকার মানুষকে, ভারতবর্ষের ইউথকে, ভারতবর্ষের শিশুদের যারা সোশ্যাল মিডিয়াতে থাকে তাদের ব্যবহার করছে। থেকে 10টা রাজ্যে এখন অব্দি এদের পদচিহ্ন দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও জঙ্গির টার্গেটে ছিল। আওয়ার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আগে হাওড়ার পিলখানায় পরিবার নিয়ে থাকতো শামীম মণ্ডল। আমরা ওই রেনেসা টাউনশিপের মধ্যে রয়েছি এবং রোহিণী বলে যে বিল্ডিং, আমি প্রবীরকে একবার বলবো দেখানোর জন্য, আমার ঠিক উল্টো দিকে এই রোহিণী বিল্ডিং, এই বিল্ডিং এর 3 তলায় এই শামীম মণ্ডল সে থাকতো। মাস 2-2.5 এখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে সে এখানে এসেছে। এর আগে পিলখানা হাওড়ায় সে থাকতো, সেখানে উচ্ছেদের পর গোটা পরিবার এখানে থাকতে শুরু করে। এই যে শামীম মণ্ডল এ কিন্তু একা নয়, একটা মডিউল। মে, জুন, জুলাই এই 3 মাস কিন্তু হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ ইন বার্ডওয়ান এরিয়াস। ওরা একটা ওয়ে আউট করছে যে কীভাবে একটা রিটালিয়েট কীভাবে করা যায়। ধৃত শামীম মণ্ডলের আদি বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে, সেখানকার ভোটারও সে। ও যদি ওরকমই হয়, যদি সেরকম যুক্তি প্রমাণ পেয়েই থাকে সরকার, গুলি করে মেরে দেন, আমরা কেউ দেখতে যাবো না। ওই পিলখানা বেল থেকেই ছেলেটা খারাপ হয়ে গেছে। আমরা বারবার বলি যে এখানে উঠতে চলে আসতে। ধৃত শামীম মণ্ডল সম্পর্কে যেসব তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে তা পুলিশ ও গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। ধৃত জঙ্গির রেডারে আর কে কে ছিলেন, কাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছিল ধৃত জঙ্গি শামীম মণ্ডল, কোন কোন জায়গায় সে রেকি করেছে, সেসব তথ্য কাদের পাঠানো হয়েছে, বড় কোনো নাশকতার ছক কষা চলছিল।
ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে এখন সেই তথ্যই পেতে চাইছেন তদন্তকারীরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বর্ধমান শহর লাগোয়া রেনেসা টাউনশিপ থেকে এসটিএফ এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। আর তা জানার পরে রীতিমতো ভয়ে কাঁটা টাউনশিপের বাসিন্দাদের একাংশ। কেউ আবার খবর শোনা মাত্রই আকাশ থেকে পড়েছেন। কারো মুখে আবার শোনা গেছে নিরাপত্তাহীনতার কথা। রীতিমতো আতঙ্কে ভুগছি। পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই, সাজ্জাদ গ্রুপ, যারা পুলওয়ামা অ্যাটাকের সঙ্গে যুক্ত, আপনাদের এই কমপ্লেক্সে এসে থাকছে, কি বলবেন বিষয়টা কতটা ভয়ের? ভীষণ ভয়ের। কেউ ভয়ে কাটা, কেউ বিশ্বাসই করতে পারছেন না, ভাবতেই পারছেন না তাদের আবাসনেই এতদিন ঘাঁটি গেড়েছিল এক জঙ্গি। এই হলো বর্ধমান শহরে ঢোকার মুখে অভিজাত রেনেসা টাউনশিপ। এখানেই 9 নম্বর রোহিণী ব্লকে 3 তলার RH9/2B নম্বর ফ্ল্যাটে ভাড়া থাকত কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল। বর্ধমানের অভিজাত রেনেসা টাউনশিপের ভেতর থেকে 24 বছর বয়সী যুবক হামিম মণ্ডলকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। তার বিরুদ্ধে অভিযোগ যে পাকিস্তানের যে জঙ্গি সংগঠন আইএসআই এবং আরো যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে সেগুলোর সঙ্গে তথ্য আদান প্রদান করত এই যুবক। এই মুহূর্তে আমরা রেনেসা টাউনশিপের মধ্যে রয়েছি। আমার সামনে যে টাওয়ার, যে বিল্ডিং আমরা দেখাচ্ছি, 9 নম্বর বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যেই থাকতেন হামিম মণ্ডল। বাবা মাকে নিয়ে থাকতেন। মাস 3 আগে ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে বর্ধমানের এই অভিজাত এরিয়াতে তারা থাকতে শুরু করেন। ফ্ল্যাট নাম্বার RH9/2B, যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, 3 মাস আগে এই ফ্ল্যাট ভাড়া নিয়ে হামিম মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা এখানে থাকতো। এই ছেলেটি বাড়ি থেকে বেরোতো, কখনো কখনো বেরোতে দেখেছি। মুভমেন্ট দেখে আপনার অ্যাকচুয়ালি কিছু বোঝা যায় না, তেমন অত ফেস দেখেও বোঝা যায়নি, সিম্পলি লাগতো। ভিতরে ভিতরে কি করছিল আমরা তো জানি না। বিল্ডিং এর সামনে 1-2 বার বাইক নিয়ে যেতে দেখেছি কোথাও বাইরের দিকে, কখনো মাকে নিয়ে বসিয়ে গেছে, নিজে গেছে, তো আমরা তো শকড। ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে ভাড়া বাড়ি পেতে সাহায্য করেছিলেন স্থানীয় এক ব্যক্তি। ভাড়াটা আমি দেখে দিয়েছিলাম, মাস 3 হবে। উনি বলে আমার দাদা থেকে শিফট করবে। আবাসন মানেই সুরক্ষিত, এই ভেবেই সকলে সেখানে থাকতে আসে। কিন্তু সেখানেই কিনা ছিল এক জঙ্গি, ভেবেই ভয়ে শিউরে উঠছেন আবাসিকরা। খাগড়াগড়ের ইনসিডেন্ট, সেখানেও দেখেছিলাম সেই ভাড়া, এখানেও জঙ্গি যোগ। তো স্থায়ী বাসিন্দারা এটা করতে পারে না, এটা ভাড়া ছাড়া হতে পারে না। রীতিমতো আতঙ্কে ভুগছি। এই ঘটনার পর ঘর ভাড়া দেওয়ার নিয়ম কানুন নিয়ে সরব হয়েছেন আবাসিকরা। এই রেন্ট নিয়ে কিন্তু আমাদের সমস্যা বরাবরই। বিভিন্ন ভাড়া আছে, এবার কি ধরনের মানুষকে ভাড়া রাখে, আমরাও আমাদের ওখানেও ভাড়া থাকে, কিন্তু আমরা বারবারই কর্তৃপক্ষকে বলি আমরা যে ডকুমেন্টস ছাড়া ভাড়া মানে দেওয়া যাবে না। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, চুরি, শুটআউটের মতো ঘটনা ঘটায় রেনেসা টাউনশিপে ঢোকার মুখে একটি পুলিশ ক্যাম্প করা হয়েছিল। সেই ক্যাম্পের অবস্থা এখন বেহাল। কয়েক বছর আগে এই রেনেসা উপনগরীতে ঘটা করে তৈরি করা হয়েছিল পুলিশ ক্যাম্প, কিন্তু স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই পুলিশ ক্যাম্প আজকে জঙ্গলে ভর্তি। আজ থেকে 1 বছর আগেও এখানে ক্যাম্পে পুলিশ কর্মীরা থাকতেন, কিন্তু এখন কার্যত সমস্ত কিছুই পড়ে আছে, গোটা প্রেমিসেস জঙ্গলে ভর্তি হয়ে উঠেছে। এখানে আমাদের ডিআইজি আছে, এসপি আছে, অনেকে আছে, কিন্তু তারা থাকার পরেও এখানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে কেউ কিছু চেক করে না যে কে আসছে কে যাচ্ছে, কোনো সিকিউরিটি গার্ডরা কোনো গাড়ি নাম্বার চেক করা বা কিছু করে না। নিরাপত্তার খোঁজে যেখানে আসা, আপাতত সেখানকার বাসিন্দাদের গ্রাস করেছে নিরাপত্তাহীনতা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। বর্ধমান থেকে এসটিএফ এর জালে জঙ্গি হামিম মণ্ডল, যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেখান থেকে 3 কিলোমিটারেরও কম দূরত্বে খাগড়াগড়, যেখানে 2014 সালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সামনে আসে জঙ্গি নেটওয়ার্ক। এরপরও পশ্চিমবঙ্গের নানা প্রান্তে একের পর এক জঙ্গি কিংবা তাদের লিঙ্কম্যান গ্রেফতার হয়েছে। বর্ধমান শহর লাগোয়া রেনেসা টাউনশিপের একটি ফ্ল্যাট থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। যেখান থেকে খাগড়াগড়ের দূরত্ব 3 কিলোমিটারেরও কম। সেই খাগড়াগড় যেখানে 12 বছর আগে 2014 সালের 2রা অক্টোবর ভয়াবহ বিস্ফোরণ হয়। উঠে আসে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির নাম, যাদের সঙ্গে বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী ও সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশের টিমের সম্পর্ক অত্যন্ত জোরালো। আর এখানেই বর্ধমানের নাগরিকরা প্রশ্ন করছে, তাহলে কি আস্তে আস্তে এই বর্ধমান জঙ্গিদের আশ্রয়স্থলে পরিণত হচ্ছে? এটা আতঙ্কের ব্যাপার। এর আগেও খাগড়াগড় কাণ্ড শুনেছি যে জঙ্গি, বর্ধমান থেকে শুনেছি জঙ্গি ধরছে। এটা একটা
কেমন আতঙ্ক লাগছে যে বর্ধমান কি তাহলে জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে যাচ্ছে? সিকিউরিটি টাইট না থাকার জন্য এটা হচ্ছে। খাগড়াগড়ের ইনসিডেন্ট, সেখানেও দেখেছিলাম সেই ভাড়া, এখানেও জঙ্গি যোগ। তো স্থায়ী বাসিন্দারা এটা করতে পারে না, এটা ভাড়া ছাড়া হতে পারে না। রীতিমতো আতঙ্কে ভুগছি। শুধুমাত্র বর্ধমানেই নয়, পশ্চিমবঙ্গের নানা প্রান্তে একের পর এক জঙ্গি কিংবা তাদের লিঙ্কম্যান গ্রেপ্তার হয়েছে এর আগে। 2020 মার্চে উত্তর 24 পরগনা থেকে তানিয়া পারভিনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, যার সঙ্গে পাকিস্তানের একাধিক লস্কর জঙ্গির পরিচয় ছিল বলে এনআইএ সূত্রে খবর। বর্ধমান একটা আইসোলেটেড জায়গা নয়, বিভিন্ন জায়গায় এদের মডিউল ছড়িয়ে আছে। এই যে এরা কিন্তু বাড়ি ভাড়া নিয়ে কাজ করে, সুতরাং আমাদের হচ্ছে যে এদের নজরদারি, আমাদের ইনফ্লুয়েন্স বোথ দ্য স্টেট অ্যান্ড সেন্ট্রাল, তাদের দায়িত্ব হচ্ছে এই সব মডিউলগুলো দেখা আমাদের দায়িত্ব। এখানে অনেক এদের সিস্টার অর্গানাইজেশন রয়েছে যারা এদের মদত দেয়, সে আহলে হাদিসই হোক বা তকবীর জামাতি হোক, আগেও দেখেছি এখনও দেখছি। অপারেশন প্রভাতে অসম পুলিশ এসে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের। এমনকি যে 7 রাডিকে অসম পুলিশ কেরল থেকে গ্রেপ্তার করেছিল, সে 10 বছর ধরে ছিল মুর্শিদাবাদে। কখনো আবার কাশ্মীর পুলিশের তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে ধরা পড়েছে জঙ্গি। গোয়েন্দা সূত্রে দাবি, জাভেদ আহমেদ মুন্সিকে এ রাজ্যে পাঠিয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার হ্যান্ডলাররা। 2023 সালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতে অনুপ্রবেশের অভিযোগে 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে গুজরাট এটিএস। তারা প্রত্যেকেই আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তদন্তে উঠে আসে পশ্চিমবঙ্গ থেকেই তাদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হয়েছিল। পরিচয় গোপন করে তারা গুজরাতের আহমেদাবাদে গিয়ে থাকছিল। এছাড়া বীরভূম থেকে 2 জন ও দক্ষিণ 24 পরগনা থেকে 1 জন সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে ধরেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আমি প্রথম একবার যখন আমি আগে নিউটনে বসতে এসেছিলাম, তখন একটা চিঠি আমি পাঠিয়েছিলাম চিফ সেক্রেটারিকে, যে খুব ভালো লাগছে দেখতে আমাদের, কিন্তু আমাদের সিকিউরিটিটা কোথায়? আজকে যেটা হয়েছে, আজকে নিউ টাউনে যত ধরনের হোর্ডিং, পালিয়ে লুকিয়ে থাকা কিংবা ওপারের সঙ্গে যোগাযোগ রাখা, এই জিনিসগুলো কিন্তু যতক্ষণ না আমরা খুব স্ট্রিক্টলি এদের ডিল করব তারপরে কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাবে। সব মিলিয়ে একের পর এক জঙ্গির গ্রেপ্তারিতে পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। কমল কৃষ্ণ দে, ঐশী মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল বীরভূমের স্টোন সম্রাট। প্রশ্ন হলো, সেই টুলু মণ্ডল এখন কোথায়? তদন্তকারীদের আশঙ্কা, দুবাই হয়ে তুরস্কে তার গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি যে উনি দেশের বাইরে রয়েছেন। বর্তমানে টুলু মণ্ডলের 4টি ফোনই সুইচড অফ রয়েছে। তার সম্পত্তির বহর দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছে রাজ্যবাসীর। বৃহস্পতিবারের আগে পর্যন্ত যার নাম কজন জানতেন তার ঠিক নেই, এখন মুখে মুখে ঘুরছে তার নাম। বীরভূমের স্টোন সম্রাট নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার হয়েছেন, কিন্তু প্রশ্ন হলো টুলু মণ্ডল কোথায়? তদন্তকারীদের আশঙ্কা, দুবাই হয়ে তুরস্কে তার গা ঢাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নাজিমুদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল, তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে। সূত্রের খবর, গত সপ্তাহে পরিবারকে নিয়ে দুবাই যান নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। সঙ্গে ছিলেন বেআই ও ব্যবসায়ী বারিক বিশ্বাসের পরিবারও। গোয়েন্দাদের অনুমান, সেখান থেকে তুরস্ক হয়ে লন্ডনে যেতে পারেন টুলু মণ্ডল। বর্তমানে তার 4টি ফোনই সুইচড অফ। সূত্রে খবর, 2021-এ বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন নেপালে চলে গিয়েছিলেন টুলু মণ্ডল। ক্ষমতার হাত বদল হলে সেখান থেকে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এবার নাকি বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কলকাতাতেই ছিলেন টুলু মণ্ডল। আমরা প্রাইমারি যেটা জেনেছি, আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। সূত্রের খবর, বিদেশেও ফ্ল্যাট কিনেছেন নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। দুবাইতে অন্তত 2টি ফ্ল্যাটের মালিক তিনি ও তার পরিবার। সূত্রের খবর, ইতিমধ্যেই ভিয়েতনাম থেকেও ঘুরে এসেছেন টুলু মণ্ডল। সেখানেও সম্পত্তি কেনার ব্যাপারে কথাবার্তা চলছে। মাথা অবধি পৌঁছতে হবে, সরকারকে এটা নিশ্চিত করতে হবে এই মাথা অবধি যাতে পৌঁছানো যায়। মানে আমার ধারণা আরও যত গভীরে যাওয়া যাবে তত আরও অনেক কিছু উন্মোচিত হবে। টুলু মণ্ডল এতদিন বাদে, এই গল্পটা একদিন বাদে আসছে কেন? তো সুতরাং এর উপর অ্যাকশান হতে এত দেরিই বা কেন? তো এখন যেগুলো শোনা যাচ্ছে, তো সেগুলো কারা কারা এর পেছনে আছে, অবৈধ টাকা, অবৈধ সোনা,
এই গুপ্তধনের পেছনে কে আছে, কারা আছে, নিশ্চিতভাবে পুরো দস্তুর তদন্ত হওয়া উচিত। সূত্রের খবর, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রিয়েল এস্টেটের ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন টুলু মণ্ডল। সৌদি আরবে খাদ্য সামগ্রী, কাঁচা আনাজ এবং মাছের এক্সপোর্ট ব্যবসাও ছড়িয়েছিলেন তিনি। তার একের পর এক সম্পত্তি, কেজি কেজি সোনা, কোটি কোটি টাকার ছবি সামনে এসেছে। কিন্তু টুলু মণ্ডল কোথায়? তার সম্পত্তির মতো সেটাও কোটি টাকার প্রশ্ন। সন্দীপ সরকার, সুমন খরাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।